সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি উত্তম কুমার ঢালী, চিত্রাময়া ডিগ্রি কলেজ হতে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আজকে তোমাদের ক্লাস নেব। আমাদের আজকের আলোচ্য বিষয় বিপণনের কার্যকরী। বিপণন কার্যকরীগুলো আলোচনা করার জন্য আমাদের একটু কথা বলে নিতে হবে। বিপণনের একজন বিপণনকারী যে সকল কার্যক্রম পরিচালনা করে সকল কার্যক্রমগুলো বিপণনের কার্যাবলী হিসেবে আমরা ধরে নিই। আর এই বিপণনের কার্যাবলীগুলো আলোচনার সুবিধার্থে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে নেব। এই বিষয়গুলোকে আমরা কয়েকটি ধাপে বিভক্ত করি, যেটা আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এটা বুঝতে পারব। বিপণন কার্যক্রমগুলোকে তিনটি ভাগে বিভক্ত করতে পারি আমরা। প্রথম হচ্ছে উৎপাদন পূর্ব কার্যক্রম, উৎপাদন পরবর্তী কার্যক্রম এবং বিক্রয়োত্তর কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার আলোচনায় যাই যে একজন বিপণনকারী কোন কার্যক্রমগুলো পরিচালনা করে। আমরা আলোচনা শুরুতেই বলে রাখছি যে একজন বিপণনকারী যে সকল কার্যক্রম পরিচালনা করে বিপণন করতে গিয়ে সব কার্যক্রমই বিপণনের কার্যক্রমের ভিতরে অন্তর্ভুক্ত আছে। আমরা প্রথমে বিপণন উৎপাদন পূর্ব কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করি। বিপণনের উৎপাদন পূর্ব কার্যক্রমগুলো আমি বোর্ডে লিখে রাখছি যে বিপণনের উৎপাদন পূর্ব কার্যক্রমের মধ্যে রয়েছে বিপণন পরিবেশ বিশ্লেষণ করা, ক্রেতাদের চাহিদা শনাক্ত করা, পরিকল্পনা তৈরি করা, পণ্য উন্নয়ন, অর্থ সংস্থান, কাঁচামাল করা এবং গবেষণা। এই সকল কার্যক্রম বিপণনকারী উৎপাদন পূর্ব কাজ হিসেবে করে থাকে। আমরা একটি একটি করে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। প্রথম হচ্ছে বিপণনের পরিবেশ বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের বিপণনের দুইটি পরিবেশ লক্ষ্য করা যায়। একটি হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, অপরটি হচ্ছে সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিবেশ, যেগুলো একজন বিপণনকারী চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে। পক্ষান্তরে সামষ্টিক পরিবেশের কোনো উপাদানই একজন বিপণনকারী কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। আমি যদি এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলি, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে কোম্পানির ক্রেতা, বিক্রেতা, সরবরাহকারী, কোম্পানি, ব্যবস্থাপনা পরিষদ। এই যে সকল বিষয় একজন বিপণনকারী চাইলে কিন্তু এই জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারে। বাট বিপণনের আরেকটি পরিবেশ আছে, সেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশ যেমন প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, একজন বিপণনকারী চাইলে কিন্তু এই জায়গায় পরিবর্তন, নিয়ন্ত্রণ কোনোটি করতে পারে না। সুতরাং বিপণন কাজ পরিচালনা করতে গেলে উৎপাদনের পূর্বে এই কাজটি তাকে ভালোভাবে বিশ্লেষণ করে নিতে হবে যে কোন পরিবেশগুলো তার জন্য ভবিষ্যৎ কার্যক্রমে সহায়ক হবে অথবা তার জন্য সুখময় হবে। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। বিপণনের উৎপাদন পূর্ব কার্যক্রমের দ্বিতীয় কার্যক্রমটি হচ্ছে ক্রেতাদের চাহিদা শনাক্ত করা। ক্রেতারা হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ। একজন বিপণনকারী তার সমগ্র কার্যক্রম পরিচালিত হয় ক্রেতাকে সামনে রেখে। ক্রেতার চাহিদা কি, একজন ক্রেতা কি পছন্দ করে, একজন ক্রেতার ইচ্ছা অনিচ্ছাগুলো কিন্তু তার চাহিদা, তার প্রত্যাশার উপর নির্ভরশীল হয়ে থাকে। সুতরাং বিপণনকারীকে অবশ্যই তার উৎপাদিত পণ্যগুলো ক্রেতার চাহিদার উপর ভিত্তি করে নির্ণয় করতে হবে। তা না হলে বিপণনকারী তার সামগ্রিক কার্যক্রম সফলতা পাবে না। এরপর আছে উৎপাদন পূর্ব কার্যক্রমগুলোর ভিতরে আছে পরিকল্পনা তৈরি করা। পরিকল্পনা তৈরি হচ্ছে, আমরা জানি পরিকল্পনা হচ্ছে কোনো কাজ করার পূর্বে কি করতে হবে, কিভাবে করতে হবে তার বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ধারণাগুলো নিয়ে একটা রূপরেখা তৈরি করা। এক্ষেত্রে বিপণনকারীকেও তাই করতে হচ্ছে। বিপণনকারী বিপণন কাজ করার পূর্বে
তাকে এই জায়গায় পরিকল্পনা নিতে হবে যে কোথায়, কখন, কিভাবে, কার দ্বারা, কোন পদ্ধতিতে তার বিপণন কাজটা পরিচালিত হবে, এই বিষয়ে তাকে অবশ্যই পূর্ব হতে রূপরেখা তৈরি করতে হবে। তারপর তার কার্যক্রমগুলো শুরু করতে হবে। আমার পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে পণ্য উন্নয়ন। পণ্য উন্নয়ন, বিপণনকারী উৎপাদন পূর্বে যে পণ্যটা থাকবে, এই পণ্যটাকে কি করে উন্নয়ন করা যায়, পণ্যের উপযোগ কিভাবে বৃদ্ধি করা যায়, এই ব্যাপারে সর্বদা তাকে কাজ করতে হবে। আরেকটি কাজ হচ্ছে অর্থ সংস্থান। অর্থ সংস্থান বিপণনে উৎপাদন পূর্ব কাজ। উৎপাদন কাজ পরিচালনা করার আগে বিপণনকারীকে অবশ্যই এই কাজটি করতে হবে। অর্থ হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ। প্রতিষ্ঠান কোথা হতে অর্থ সংগ্রহ করবে, কিভাবে অর্থ সংগ্রহ করবে, এই অর্থটা কিভাবে ব্যয় হবে, এ ব্যাপারে তাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং বিপণনকারীকে এই কাজটিও করতে হবে। বিপণনকারীকে আরও যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাঁচামাল করা এবং গবেষণা করা। কাঁচামাল উৎপাদনের আগেই প্রতিষ্ঠানকে কাঁচামাল গ্রহণ করতে হয়। কাঁচামাল ক্রয় করে প্রয়োজনীয় কাঁচামাল নিজের কাছে যেমন মজুত রাখতে হয়, তদ্রূপ কাঁচামাল নির্বিঘ্নে সরবরাহ নিশ্চিত করার কাজটি এক্ষেত্রে সম্পন্ন করতে হয়। এরপরে আছে গবেষণা কাজ। উৎপাদন পূর্ব এই কাজটি হচ্ছে গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানের নানা প্রকার বিষয়গুলোকে একত্রিত করা হয় এবং প্রয়োজনীয় জিনিসগুলোকে সর্বদা সামনে রেখে সেই জিনিসগুলোকে কীভাবে বাস্তবিক রূপদান করা যায় বা প্রতিষ্ঠানের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায়, এই ব্যাপারটা নিয়েই গবেষণা কাজ পরিচালনা করতে হবে বিপণনকারীকে। আর এই গবেষণা কাজের মাধ্যমে কিন্তু নতুন নতুন পণ্য দ্রব্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। গবেষণার মাধ্যমে বাজার, আন্তর্জাতিক এবং দেশীয় বাজার, ক্রেতাদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, মানুষের ঝোঁকের পরিবর্তন, বিভিন্ন পরিবর্তনজনিত যে বিষয়গুলো, এই বিষয়গুলো গবেষণা কার্যক্রমের মধ্যে আমাদের সামনে ফুটে ওঠে। সুতরাং গবেষণা কাজগুলো নিয়মিতভাবে পরিচালনা করতে হবে বিপণনকারী এই পর্যায়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এই পর্যায়ে বিপণনের উৎপাদন পূর্ব যে সকল কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো আমরা আলোচনা করব। কেমন? এরপরে বিপণনকারীকে উৎপাদন পরবর্তী যে কার্যক্রমগুলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমাদের ভালো করে দেখতে হবে একজন বিপণনকারী উৎপাদনের পরবর্তী যে সকল কার্যক্রম পরিচালনা করে সেখানে রয়েছে পণ্যের মান নির্ধারণ করা, পণ্যের শ্রেণীবদ্ধকরণ করা, গুদামজাতকরণ করা, পরিবহন, মোড়কীকরণ, মূল্য নির্ধারণ, বিজ্ঞাপন প্রদান, প্রসার এবং বিক্রয় কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের এই জায়গায় যে সকল কার্যক্রমগুলো একজন বিপণনকারী করে থাকে সেই কার্যক্রমগুলোকে একটি একটি করে আমরা আলোচনা করব তোমাদের সামনে। প্রথমত হচ্ছে পণ্যের মান নির্ধারণ করে। একজন বিপণনকারী উৎপাদনের এই ক্ষেত্রে উৎপাদন পরবর্তী কার্যের এই জায়গায় যে ক্রেতাদের চাহিদা প্রত্যাশা উপর ভিত্তি করে পণ্যের একটা মান নির্ধারণ করে। এই মানটা ধরে উৎপাদনকারী তার পণ্য দ্রব্য উৎপাদন কাজ করে থাকে। মানগুলোকে আমরা সাধারণত তিনটি ভাগে বিভক্ত করতে পারি। পণ্যের মান উচ্চমান, নিম্নমান আর একটা হচ্ছে মধ্যমান। সব ক্রেতা যেমন এক নয়, সুতরাং তাদের প্রত্যাশিত মানটাও এক হতে পারে না। তাই বিপণনকারীকে সজ্ঞানে পণ্যের মান সম্পর্কে সজাগ থেকে উৎপাদন কাজ পরিচালনা করতে হয়। এরপরে বিপণনকারীর পরবর্তী যে কাজটি করতে হয় সেটি হচ্ছে শ্রেণীবদ্ধকরণ করা। নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত পণ্য সমূহে আলাদা আলাদা অর্থাৎ নির্ধারিত মান ধরে যখন উৎপাদিত পণ্যগুলোকে আলাদা আলাদা করে শ্রেণী আকারে রাখা হয়, এটার নাম বলা হয় শ্রেণীবদ্ধকরণ। এক্ষেত্রে যে সকল মান ধরে করা হচ্ছে, উচ্চমান, নিম্নমান বা মধ্যমান, যে মান ধরে করা হবে না কেন প্রত্যেকটা মানের যেন আকার আকৃতি কোনো রকম পরিবর্তন না হয় সেটা যেমন নির্ধারণ করে
এই পণ্যটাকে আলাদা আলাদাভাবে শ্রেণীবদ্ধকরণ করা হয়। যদি আমি উদাহরণ হিসেবে বলি, তোমরা বুঝতে পারবে। বাজারে এখন শীতের সময়, এই শীতের সময় বাজারে বিভিন্ন ধরনের প্রসাধনী কোম্পানি রয়েছে। এই প্রসাধনী কোম্পানিগুলো শীতের ক্রিম তৈরি করতেছে। সব ক্রিমগুলো কি একই মানে? নো, সব ক্রিম একই মানে নয়। এখানে কোনোটা আছে উচ্চ মানের, কোনটা আছে নিম্ন মানের, কোনোটা আছে মধ্যম মানের। এই মানটাকে ধরে যখন তারা কি সব ক্রিমের আকার কি এক করছে? না। দেখো, কোনোটি হয়তো বা 200 ml, কোনোটি 100 ml, কোনোটি 80 ml, এরকম ভাগে ভাগ করেছে। এই যে ভাগটা, এটার নাম হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। অর্থাৎ পণ্যের মানকে ধরে যখন আকার আকৃতি অনুযায়ী পণ্যগুলোকে সাজানো হয়, এটার নাম হচ্ছে শ্রেণীবদ্ধকরণ করা। আর বিপণনকারীকে এই কাজটি খুবই যত্নের সহিত এবং সচেতনতার সহিত এই কাজটি সম্পন্ন করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উৎপাদন পরবর্তী যে সকল কার্যক্রমগুলো হচ্ছে, আমরা এটা যেমন ধারাবাহিকভাবে আলোচনা করছি, এই পর্যায়ে একজন বিপণনকারীকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ, একজন বিপণনকারী যখন তার কারখানায় পণ্যদ্রব্য উৎপাদন করে, সেই উৎপাদিত দ্রব্যসমূহ তাকে একটা নির্ধারিত স্থানে সুন্দর নিরাপত্তার সহিত রাখতে হয়। এই কাজটি যদি বিপণনকারী না করতে পারে, তাহলে দেখা যাচ্ছে ওই পণ্যটা কিন্তু মান নষ্ট হয়ে যেতে পারে অথবা পণ্যের নানাবিধ ক্ষতি হতে পারে। সুতরাং এটা তো করা যায় না। তাই বিপণনকারীকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে উৎপাদিত পণ্যসমূহ একটা নির্ধারিত স্থানে গুদামজাত করে রাখতে হয়। সাধারণত প্রত্যেকটি উৎপাদিত পণ্য একটা গুদাম ঘরে রাখা হয়। সেটা তার নিজস্ব হতে পারে অথবা ভাড়াকৃত জায়গা হতে পারে, গুদাম ঘর হতে পারে। এখানে পণ্যগুলোকে নিরাপত্তার সহিত সুন্দর করে সাজিয়ে রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী এখান থেকে পণ্যগুলো নিয়ে বাইরে বিক্রয়ের জন্য বা বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়ে থাকে। এর পরবর্তী যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। একজন বিপণনকারী শুধু পণ্য উৎপাদন করলেই নয়, উৎপাদিত পণ্যটি যাতে ক্রেতার দোরগোড়ায় পৌঁছানো যায়, তার ক্রেতার প্রত্যাশার কাছে কাছে যদি পণ্যটিকে পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই পণ্যটি হতে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে বিপণনকারী। তাই সে তার নিজস্ব পরিবহন ব্যবস্থা, অর্থাৎ বিভিন্ন গাড়ির মাধ্যমে বিভিন্ন প্রান্তে ক্রেতাদের নিকটবর্তী স্থানে পৌঁছে দেয়। ফলস্বরূপ ক্রেতারা কম মূল্যে পণ্যটি ক্রয় করতে পারে। আর এই পরিবহন ব্যবস্থা এমনই যে পরিবহন ব্যবস্থার জন্য একজন ভোক্তা বা একজন ক্রেতা যে কোনো পণ্য তার নিজের এলাকা হতে ক্রয় করার সুযোগ পেয়ে থাকে এই পরিবহন ব্যবস্থার জন্য। যেমন রপ্তানি এবং আমদানি বাণিজ্যের মাধ্যমে এই কাজটি করা হয়, যেখানে নতুন পণ্য ভোগের সুযোগ দেওয়া হয়ে থাকে। বিপণনকারীকে এর পরবর্তী যে কাজটি করতে হয়, উৎপাদন পরবর্তী কাজটির মধ্যে হচ্ছে মরকীকরণ। মরকীকরণ কি? মরকীকরণ হচ্ছে পণ্যের বাইরে যে আকৃতিটা দেওয়া হয়, পণ্যের বাইরে অর্থাৎ নানা প্রকার আঘাতজনিত ক্ষতি হতে রক্ষা করার জন্য বা পণ্যকে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য পণ্যের বাইরে যে আবরণটা দেওয়া হয়, এটার নাম হচ্ছে মোড়ক। আর এই মোড়কীকরণ কাজটা বিপণনকারীকে খুব বিচক্ষণতার সহিত করতে হয়, কারণ এখানে কিছু উদ্দেশ্য জড়িত থাকে, যেমন আকর্ষণ সৃষ্টি করা, ক্ষতির হাত থেকে রক্ষা করা ইত্যাদি বিষয়গুলো জড়িত থাকে। তাই বিপণনকারীকে এই কাজটি করতে হয়। এরপরে যে কাজটি করবে বিপণনকারী, সেটা হচ্ছে মূল্য নির্ধারণ করা। মূল্য, একটা পণ্য ব্যবহার করার জন্য একটা নির্ধারিত দাম বা মূল্য থাকে, আর এই দামটার উপর ভিত্তি করে বিপণনকারী প্রত্যাশিত মুনাফা আসে। এক্ষেত্রে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যে ক্রেতারা যেন অধিক মূল্যের কারণে মুখ ফিরিয়ে না নেয়, আবার কম মূল্য নির্ধারণ কারণে প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফা হতে যেন পিছিয়ে না থাকা হয়। সুতরাং প্রত্যাশিত মুনাফা হয় এমন একটা পদ্ধতি অনুসরণ করে, কারণ এখানে মূল্য নির্ধারণ করার কয়েকটি পদ্ধতি আছে। আমরা জানি যে কোনো একটি পদ্ধতি, যে পদ্ধতিটা বিপণনকারীর জন্য এবং ক্রেতার জন্য লাভজনক, দুটি বিষয়টি মাথায় রেখে
এই মূল্য নির্ধারণ করা হয়। বিপণনকারীকে এই জায়গায় সুবিধাজনক এবং তার পক্ষে যায় এমন একটি মূল্য নির্ধারণ করতে হবে। বিজ্ঞাপন প্রদান, সাধারণত বিজ্ঞাপন দেখা কিসের জন্য? একজন বিপণনকারী তার উৎপাদিত পণ্যসমূহ ক্রেতাদের মাঝে জানান দেওয়ার জন্য অথবা প্রতিষ্ঠানের নির্ধারিত পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, ব্যবহার বিধি জানানোর জন্য তো বিজ্ঞাপন দেয়, তাই না? এই বিজ্ঞাপনের কল্যাণে কিন্তু একটা প্রতিষ্ঠানের পণ্যের পরিচিতি পায়, একটা প্রতিষ্ঠানের পরিচিতি পায়, এর ফলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। পাশাপাশি ক্রেতা তার ব্যবহারজনিত নানা তথ্য এখান থেকে পেয়ে থাকে। সুতরাং বিজ্ঞাপন দেওয়াটা একজন বিপণনকারীর জন্য খুবই আবশ্যক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন পরবর্তী যে কাজগুলো থাকে তার ভিতরে আরও রয়েছে বন্টন কাজ। বন্টন মানে ভাগ করে দেওয়া। বন্টন মানে হচ্ছে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য পদ্ধতিটা ব্যবহার করা, সেই পদ্ধতি করে বিভিন্ন পদ্ধতিতে ক্রেতার কাছে পণ্য পৌঁছানো যায়। বন্টনের ক্ষেত্রে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়, যেখানে মাঝে যারা থাকে অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর মাঝামাঝি যারা থাকে এরা প্রতিষ্ঠানের পণ্য বন্টন কাজে জড়িত থাকে। আর এই বন্টন কাজটি অবশ্যই সঠিক পদ্ধতিতে হতে হবে। কখনো অসৎ উদ্দেশ্য নিয়ে, অধিক মুনাফা লাভের উদ্দেশ্য নিয়ে বন্টন কাজে জড়িত হলে দেখা যাচ্ছে সর্বশেষ যারা ক্রেতা থাকে তাদেরই এই ক্ষতিটা বেশি হয় এবং উচ্চ মূল্যে পণ্য ক্রয় করতে হয়, যেটা হয়তো বা সন্তুষ্টি নাও হতে পারে। আর আমরা জানি বিপণনের ক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টি একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রেখে বন্টন কাজটা এমনভাবে নির্ধারণ করতে হবে যেন বিপণনকারী সর্বদা সন্তুষ্টি প্রাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদন পরবর্তী কার্যক্রমের ভিতরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিক্রয়। বিক্রয় সাধারণত উৎপাদিত যে পণ্যটি, এই পণ্যটি মালিকানা হস্তান্তর অর্থাৎ অর্থের বিনিময়ে বা মূল্যের বিনিময়ে মালিকা হস্তান্তর করার যে পদ্ধতি প্রক্রিয়া, এটির নাম হচ্ছে বিক্রয়। সাধারণত উৎপাদনকারীর কাছ থেকে বা বিপণনকারীর কাছ থেকে পণ্যটি বিক্রি করে এর মালিকানা পরিবর্তন করে দেওয়া হয়, ভোগের জন্য এটা বিক্রয় করা হয়। সুতরাং এই ক্ষেত্রে বিক্রয় কাজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিক্রয়ের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানে মুনাফা আসে। একজন বিপণনকারীর সকল কার্যক্রম কিন্তু সফলতার মুখ দেখে বিক্রয় কাজের মাধ্যমে। সুতরাং তাকে এই কাজটি এতটা সঠিকভাবে করা উচিত, বিক্রয় কাজটি এতটা সঠিকভাবে করা উচিত যাতে তার লক্ষ্যটা অর্জিত হয়, পাশাপাশি বিপণনকারীর বিক্রয়ের যে পদ্ধতিটা সেটাও সঠিক হয়, কারণ বিক্রয় কাজ সঠিকভাবে পরিচালিত হলে দুই পক্ষই উপকৃত হবে। আর যদি এখানে বিক্রয় কাজটি সঠিকভাবে আমরা প্রতিপালন না করতে পারি, বিপণনকারী সঠিকভাবে কাজটি না করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে বিপণনের উদ্দেশ্য ব্যাহত হতে পারে বা দীর্ঘায়িত হতে পারে তার উদ্দেশ্য অর্জন। সুতরাং উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে বিক্রয় কাজটি অবশ্যই সঠিক এবং সুশৃঙ্খল উদ্দেশ্যই হতে হবে। আমরা এ পর্যায়ে বিপণন কার্যাবলীর সর্বশেষ যে ধাপটি আছে সেই সর্বশেষ ধাপটিতে যাব এবং সেখানে যে সকল বিষয় আছে সেই সকল বিষয়ে আমরা আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, বিপণনকারী তার উৎপাদিত পণ্যটি যখন বিক্রয় করে দেয়, এই বিক্রয় করার পরবর্তী কি তার কার্যক্রম শেষ হয়েছে? না, আধুনিক বিপণন কিন্তু তা বলে না। বিপণন বিশেষজ্ঞগণ বলছে যে বিক্রয় কাজের মাধ্যমে সব কাজ শেষ হয়ে যায় না, কারণ বিক্রয় কাজের পরবর্তীতে আরও কিছু দায়ী কাজ থেকে যায় যেগুলো বিপণনের অংশ হিসেবে এখন তারা স্বীকার করে নিয়েছেন। আর সেই সকল কার্যক্রমের ভিতরে রয়েছে বিক্রয়োত্ত সেবাদান। বিক্রয়োত্ত সেবাদান, বিক্রয়োত্ত সেবাদানের মাধ্যমে কি হয়? বিক্রয়োত্ত সেবাদান কি? পণ্য বিক্রি করার পরে এই বিক্রয়োত্ত সেবাদান করা হয়ে থাকে। উৎপাদিত পণ্যের যেমন উৎপাদন পরবর্তী কাজ এবং পরবর্তী কাজের পরে বিক্রয় কাজের পরবর্তীতে যে সকল সেবা প্রদান করা হয় সেটা হচ্ছে পণ্যের
ওয়ারেন্টি, পণ্যের গ্যারান্টি, পণ্যের সার্ভিসিং, সেটিং ইত্যাদি কার্যক্রম হচ্ছে বিক্রয় সেবা। এই সকল কার্যক্রম যদি সঠিকভাবে প্রদান করা হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা বিক্রয়াত্মক কাজ আমরা সঠিকভাবে করছি এটা ধরে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে ভোক্তা সন্তুষ্টি। ভোক্তা সন্তুষ্টিটা হচ্ছে কি? ক্রেতারা যখন পণ্যটি ক্রয় করে থাকে বা ক্রেতা বা ভোক্তা যিনি পণ্যটি ক্রয় করে থাকে উনি ক্রয় করার পরে যদি পণ্য থেকে তার প্রত্যাশিত উপযোগটা পেয়ে থাকে এবং দামটা যদি সাশ্রয়, দামটা একটা নির্ধারিত দাম তার প্রত্যাশিত দাম অনুযায়ী পণ্যটা ক্রয় করতে পারে এবং এই ক্রয় করার পরবর্তীতে পণ্য থেকে যদি তার প্রত্যাশিত সেবাটা পেয়ে থাকে তাহলে নিঃসন্দেহে একজন ভোক্তা, একজন ক্রেতা সন্তুষ্ট হবে, এটা আমরা জানি। সুতরাং এই সন্তুষ্টি নিশ্চয়তা নিশ্চিতকরণ করা, নিশ্চয়তা দান করা কিন্তু বিপণনকারীর কাজ। তাকে ক্রয় কাজের মাধ্যমে সন্তুষ্টি হচ্ছে কিনা এটা সম্পর্কে তাকে নানা কৌশলে জানতে হয় যে তার প্রত্যাশিত পণ্য ভোগ করে তারা সন্তুষ্টি হচ্ছে কি হচ্ছে না। আর সর্বশেষ যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। পণ্য উৎপাদন করার পরবর্তীতে দেখা যাচ্ছে নানা প্রকার সমস্যা থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ উৎপাদিত পণ্য একটা লম্বা প্রসেসের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পণ্যে পরিণত হয় এবং এটা বিভিন্ন ধাপ অতিক্রম করে ভোক্তার কাছে পৌঁছায়। সুতরাং ভোক্তার কাছে যখন পণ্যটি পৌঁছায় সেক্ষেত্রে তাকে নানা প্রকার কৌশল, নানা প্রকার পদ্ধতি অবলম্বন করতে হয়। এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় হয়তো সমস্যা হতে পারে, ভুল হতে পারে, কারণ পদ্ধতি কাজের ভিতরে ভুল থেকেই থাকে। সুতরাং কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল সংঘটিত হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিপণনকারী কী করতে পারে? সেই ভুলগুলো সংশোধন করতে পারে। আর এই জায়গায় নানা প্রকার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা জানি সংশোধনের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। একজন বিপণনকারী যে জায়গায় বিপণন কাজ পরিচালনা করতে গেলে যে জায়গায় সমস্যা পড়বে ঠিক সেই জায়গায় যতটুকু সমস্যা ঘটেছে সেই সমস্যা উত্তরণের জন্য বিশেষজ্ঞ নিয়োগ করতে পারে। একজন উৎকৃষ্ট, একজন দক্ষ, অভিজ্ঞ ব্যক্তি এই কাজটি করে তার সংশোধন কাজটি শেষ করতে পারে। পাশাপাশি ক্রেতাদের এই সংশোধনমূলক ব্যবস্থা দানের মাধ্যমেও ক্রেতাদের কিন্তু সন্তুষ্টির জায়গাটা বৃদ্ধি করতে পারে। সুতরাং আমরা জানি যে একজন বিপণনকারী কিন্তু নানা প্রকার কার্যক্রমের মাধ্যমে তার সমগ্র বিপণন কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তাহলে বিপণনের যে কার্যক্রমগুলো নিয়ে কথা বললাম, এটা সাধারণত দেখা যায় একটা যে কোনো বিপণনকারীকে এই সকল কার্যক্রমগুলোতে যেতে হয়। আর তাছাড়াও আমরা এটা বলতে পারি যে এই কার্যক্রমগুলোই হচ্ছে একজন বিপণনকারীকে তার বিপণন কাজের প্রধান উপকরণ, প্রধান কাজ হিসেবে আমরা এটা করতে পারি। কেমন? ওকে, তাহলে তোমাদের সবার সুস্থতা এবং সুন্দর দিনের প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।